মাসের শেষ দিকে আমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়। অবস্থা সংকটে, ঘরে নতুন বউ, হাসি মুখে পরিবারে নেমে এলো বিষাদের ছায়া। বাবা দিকদিশা না পেয়ে দাদাকে নিয়ে ছুটলেন সিঙ্গাপুর। বিশ্বস্ত হিসেবে বেছে নিলেন রেহানকে। ওর কাঁধে দিয়ে গেলেন ব্যবসায়ের ভার। এর পরপরই শুরু হয় রেহানের অমূল্য পরিবর্তন। বাবার সম্পত্তির ভাঙার দেখে ওর মাথা এলোমেলো হয়ে যায়। বাড়ি ফিরলে ওর মুখে একটাই কথা, তোমাদের এত টাকা। তার পরপরই আমাকে সামনে বলতে লাগলো বাড়িতে সম্পত্তির ভাগ চাইতে। বাবা যেন অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেন সেটা বলতে। আমি ওর উদ্দেশ্যে বুঝে গেলাম রেহানকে আসলে লোভই ধরেছে। এই লোভ নাকি নতুন পুরনো তা জানতাম না। আমার নামে দলিল করা সম্পত্তি হাতানো ওর জন্য সহজ হবে বিদায় ওর এত আগ্রহ। আমি বেঁকে বসলাম সম্পূর্ণরূপে। আজকাল রেহানের প্রত্যেকটা রূপ ভয়ানক। হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতো আমার উপর। রোদু ভয়ে ওর ধারে কাছেও ঘেঁষত না। আমি যেহেতু ওর কথায় রাজি হইনি, রেহানের ক্ষুণ্ণ চেহারা ধীরে ধীরে বাইরে বের হয়। প্রত্যেকটা রাত বিভীষিকাময় কাটত। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, আমার কান্না, ওর চিৎকার সব মিলিয়ে জাহান্নাম হয়ে উঠল বাড়িটা। আমি চেষ্টা করতাম এসব যেন আমার ছোট ছেলেটার সামনে না হয়। রেহানকে অনুরোধ করতাম, কত করে বোঝাতাম, ছেলের সামনে এমন করো না, ও শুনবে। তবুও আমার ছেলেটা দেখে ফেলতো। সত্যিই ওর ছোট্ট মনে প্রভাব পড়েছিল। রেজাল্ট খারাপ হলো পরীক্ষায়। রেহানোর সামনে আমার গায়ে কখনো হাত তুলিনি, এটা ঠিক। ছেলের সাথে ওর নীরব দূরত্ব ছিল। হাতে বয়ে কখনো একটা চকলেট এনে ছেলেটাকে কাছে ডাকতো না। কিন্তু তাও ছেলেটা জানতো ওর বাবা ভালো মানুষ। ছেলের রেজাল্ট খারাপ নিয়ে রিহানের বাবা দাপট দেখাতে ছাড়লো না। ছেলেকে ইচ্ছা মতো বকাঝোকা করলো। রোদও মাথা পেতে শুনল সব। রোদু সেদিন স্কুলে। রেহান দুপুরে খাবার খেয়ে বেসিনে হাত ধুতে যায়। অন্য সময় ফোন সাথে সাথে রাখলেও ওই সময় ফেলে গেল। সেই একই নম্বর থেকে কল এলো তখন। আমি রিসিভ করলাম। বললাম, কে বলছেন? মেয়েটি পাল্টা প্রশ্ন করলো, আপনি কে? রেহান কোথায়? ওকে দিন। আমি ওনার স্ত্রী। মেয়েটি খুব অবাক কণ্ঠে বলল, কি যা তা বলছেন? ওর স্ত্রী তো বাকিটুকু শোনার আগে রিহান কান থেকে ফোন ছিনিয়ে নিল। ফোন কেটে সুইচ অফ করে দিল। আগুন চোখে আমার দিকে তাকালো। আমি দমে যাইনি। নির্ভয়ে প্রশ্ন করলাম, মেয়েটি কে রেহান? ও প্রথমেই বলো, তোমার সাহস কী করে হলো আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরার? আমি তোমার স্ত্রী রেহান। তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে। তাই নাকি? তা স্ত্রী হয়ে স্বামীর কয়টা আদেশ পালন করেছ? কতবার বলছি তোমার বাবাকে কথাটা বলতে, শুনছো তুমি? কথা এড়িয়ে যাচ্ছ কেন? মেয়েটিকে বলো, কিসের সম্পর্ক তোমার সাথে? এর আগে একবার এই মেয়ে কল করেছে তোমাকে, বাসায় যেতে বলছে। কেন রেহান? তার মানে তুমি আগেও লুকিয়ে আমার ফোন ধরেছিলে? এভাবে আর শুরু হলো তর্ক। রোদু বাড়ি ছিল না বলে আমি রেহানকে ছাড় দিলাম না। সামনে তালে চিৎকার করে কথা বললাম। রেহান রেগে ভাঙচুর করলো, আমার গায়ে হাত তুললো, ধাক্কা দিয়ে ফেললো মেঝেতে। তবুও স্বীকার করলো না মেয়েটির পরিচয়। রাগে দুঃখে আমি বললাম, তোমার সাথে আমি সংসার করব না। ওর মধ্যে ভাবান্তর হলো না, উল্টো বলো, না করলে করিস না। তোর সংসারে তুই আর তোর ছেলেই থাক। আমি যাচ্ছি। হিংসু রেহান বেরিয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে বসে পড়ি। এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি ভাবতেই আমার সর্বাঙ্গ বিষের ব্যথায় ছলকে ওঠে। হঠাৎ চোখ তুলে তাকিয়ে দেখি আমার ছেলেটা অবাক হয়ে আমার দিক চেয়ে আছে। আমি ভয় পেলাম, ও কি কিছু দেখেছে? আমার ছেলেটা তার বাবাকে অসম্মান করুক আমি চাইনি, এখনও চাই না। অরুণা হু হু করে কাঁদলেন। সে যদি ফুপিয়ে উঠল। অরুণা বিরতি নিতেই ভেজা কণ্ঠে শুধালো, তারপর? অরুণা কান্নার মধ্যে মৃদু হাসলেন, বললেন, তুমি কেন কাঁদছো মেয়ে? সে যদি উত্তর দিল না। নিচের দিক চেয়ে চোখ মুছল। তোমার কাছে পানি হবে? গলাটা শুকিয়ে গেছে। হ্যাঁ আছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে সে যদি আরুণীকে দিল। প্রায় অর্ধেক বোতল খেয়ে নিলেন আরুণা। সে যদি উৎকণ্ঠিতায় আরুণা একটু ধাতস্থ হলে প্রশ্ন ছুড়ল, তারপর কি হলো আন্টি? তারপর? আরুণা দীর্ঘশ্বাস পেলেন। তারপর আমি সারাটা দিন রেহানের জন্য অপেক্ষা করলাম, রেগে বেরিয়ে। হয়তো ফিরবে, কিন্তু ও ফেরেনি। বিকেলের দিকে একটা ফোন এলো আমার নম্বরে। ওপাশ থেকে জানালো রেহানের অ্যাক্সিডেন্ট হয়েছে।
হাসপাতালের নাম বলো। স্বামীর অ্যাক্সিডেন্ট শুনে দিশাহারায় আমি ছুটে বেরিয়ে গেলাম। ঘরে রেখে গেলাম আমার ঘুমন্ত ছেলেটাকে। হঠাৎ মাঝ রাস্তায় দুজন লোক আমার রিক্সা আটকালো। খেয়াল করতে বুঝলাম এদের একজন রেহানের বন্ধু, বিয়েতেও ছিল বরপক্ষের সাক্ষী হিসেবে। বাকিজনকে চিনতে পারিনি। রেহানের বন্ধু বলল ওর সাথে যেতে। গোটা রাস্তায় ওরা আমার শত শত প্রশ্নের একটা জবাবে দিল। রেহানের কাছে নিয়ে যাচ্ছে। আমি চুপ করে যাই। ওরা আমায় একটা গ্যারেজে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই দেখলাম রেহান দাঁড়িয়ে, ওর সাথে আরও কজন। আমি ওকে অক্ষত দেখে অবাক হলাম। জিজ্ঞেস করলাম, তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি? রেহান শব্দ করে হাসলো। তুমি বোকায় রয়ে গেলে রুনা। এই অ্যাক্সিডেন্ট হলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারি? রেহান চেহারা ইশারা করে আমায় বসতে বলল। আমি বুঝলাম এসবই ওর মিথ্যে রচনা। রেগে বললাম, এসবের মানে কি রেহান? রেহান একটা চেয়ার টেনে আমার সামনে বসে। মানে খুব সোজা। তুমি নিজেকে যতটা চালাক ভাবো অতটা চালাক তুমি নও। তুমি কি ভেবেছ আমি কোনো খবর পাবো না? তোমার বাবা যে আরও আগে ওনার সমস্ত প্রপার্টি তোমাদের দুই ভাই বোনের নামে লিখে দিয়েছে, এটা আমার থেকে তুমি লুকা নেবে আর কিছুই জানবো না? আমি ঘাবড়ে গেলাম। রিহান কি করে জানলো? ওকে শান্ত করতে বললাম, তুমি আবার সম্পত্তি নিয়ে পড়ে আছো? আমার নামে হোক বা তোমার নামে, উত্তরাধিকার তো আমাদের ছেলেই হবে। রেহান মাঝে দাঁড়ানোর মতো হাত নেড়ে বলল, রাখো তো তোমার ছেলে মায়ের নেওটা। কি ভাবলাম আর কি হয়েছে? আর আমার কাছে এসব সম্পর্ক টম্পর্কের কোনো মূল্যই নেই। এই পৃথিবীতে শুধু নিজেকে ভালোবাসতে হয়, আর আমি তাই করছি। রিহান, এরকম স্বার্থপরের মতো কথা বলছো কেন? কারণ আমি স্বার্থপর না। আমি নিজেকে ছাড়া কিচ্ছু বুঝি না। তোমাকে বিয়ে করার জন্য নিজের বাবা মাকে ফেলে এসেছি গ্রামে। সে কি এমনি এমনি? তোমাকে বিয়ে করার উদ্দেশ্য তাই এই সম্পত্তি ছিল। আমার মাথার চক্কর দিল। তার মানে আমাকে ভালোবেসে বিয়ে করনি রেহান? রেহান তাচ্ছিল্যে হাসলো। সেই হাসিতে পেয়ে গিয়েছিলাম উত্তর। কষ্টে আবার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না, সত্যি না। রিহান আমার কোনো অনুভূতি, কোনো কষ্টের দাম দিল না। সে অকপটে বলো, আজকের পর তোমার আমার রাস্তা আলাদা হয়ে যাবে রোনা। এই জন্যই তুমি দায়ী। যদি চুপচাপ আমার কথা মানতে তবে সংসারটা টিকে যেত। ফ্ল্যাটে তোমার সাথে জবরদস্তি করতে পারবো না বলে এখানেই আনলাম। এখন যা যা বলবো তাই তাই করলে সুস্থ হয়ে ফিরতে পারবে। ও হ্যাঁ, তাহলে তোমাকে একটা বলছি শোনো। যে জন্য আজ অশান্তি করলে, তুমি কিন্তু আমার জীবনে প্রথম নারী নও, আর না আমার প্রথম স্ত্রী। বাবা মা আমাদের বিয়ে কেন মেনে নেয়নি জানো? কারণ আমি তাদের তোমায় কথা বলিনি। আর সেই মেয়েটি, ও আমার স্ত্রী শারমিন। ওর বাবারও অনেক টাকা। আমার জীবনে তুমি আর তোমার ছেলে না হলেও চলবে। আর পুরুষ মানুষের উপভোগের জন্য স্ত্রীর দরকার পড়ে না রুনা। কত মাধ্যম আছে। কি বলিস রাসেল? রিহানের কথা সবগুলো হো হো করে হাসলো। কিন্তু আমি আমার ক্রোধ সংবরণ করতে পারিনি। ঠাস করে চড় বসলাম ওর গালে। রিহান রেগে আমার গলা চেপে ধরলো। শ্বাস আটকে এলো আমার। ভন ভন করে ঘুরছে গোটা পৃথিবী। রিহানের বন্ধু রাসেল এসে হাত ছোটালো। বলো ওকে মারলে সই করবে কে? রিহান আগে হিসিস করছিল। আমি বুকে হাত দিয়ে কাটছি। তখন দলিল এগিয়ে দিয়ে বলো, সাইন করো। তোমার নামে যা আছে সব আমার নামে লিখে দাও। আমি জলে উঠে বললাম, কক্ষনো না। রেহান আমায় রেগে গেল। বেশ কয়েকবার বলল, এ কী কথা? আমি উত্তর পাল্টাইনি। শেষে আমাকে ভয় দেখাতে গলায় ছুরি ধরলো জানো। সাইন না করলে শেষ করে দেবে, তাও বলো। আমি ভয় পেলাম না। রিহানের এই রূপ দেখে আমি ইতিমধ্যে জ্ঞানশূন্য যেন। তবু আমি অটল। এত বড় বিশ্বাসঘাতকের সাথে সব চপে শেষ কেন? কিসের জন্য? রিহান প্রচণ্ড ক্ষেপে যায় আমার সাহস দেখে। ভয় দেখাতে বলে, তোমাকে মারব শুনে ভয় পাচ্ছ না? বেশ, তোমার ছেলেকে মারলে তো পাবে, তাই না? আমি আঁতকে উঠলাম। ভয়ে হাত পা কেঁপে উঠল। রেহানের মুখে একদিনা থুতু মারতে ইচ্ছে করলো। এ কি বাবা, নাকি বাবা নামের কলঙ্ক? রেহান ঝুঁকে এসে বলল, কি এবার সই করবে তো? আমি শেষ চেষ্টা করলাম রেহানের মনুষ্যত্ব জাগাতে। তুমি নিজের ছেলেকে মারতে কখনোই পারবে না রেহান, আমি জানি। রেহান উল্টো বিরক্ত হলো। বললাম না তোমাকে আমি নিজেকে ভালোবাসি? আর আমি তো সন্তান নিতেই চাইনি। তোমার বেখালিপনাই না এসব হলো। খুব রাগ হয়েছিল জানো যেদিন এসে বলে তুমি প্রেগনেন্ট। রেহান,
আমার চোখে মুখে অবিশ্বাস, স্পটে ভেসে ওঠে রেহানের সেই খুশি খুশি মুখ। কিছুতেই মিলছে না দুটো। এতগুলো পুরুষের সামনে এসব বলায় লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছি। রেহান আবার সই করতে বলে, আমি করব না। তখন রেহান একজন লোককে ইশারা করে বলল রোদুর কাছে যেতে, সাথে কানে কানে লোকটাকে কিছু একটা শিখিয়ে দিল। আমি সেসব না শুনলেও ভয়ে আমার হাত পা কাঁপছে। ওকে সত্যি আমার ছেলেটাকে মারতে পাঠিয়েছে? ছুটে লোকটা পেছনে যাব, এর আগে রেহান আমায় ধরে ফেললো। এখনো সময় আছে, সাইন করো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলেটাকে রেহাই দাও রেহান, ও বাচ্চা। দেব, তুমি সাইন করলেই দেব। আমি তেতে যাই। তুমি কি মানুষ? আমার ভাবতেও ঘৃণা লাগছে, তোমাকে ভালোবেসেছি আমি। রিহান হাসলো। এখন আর বসলো না তাহলে। নাও সাইন করো। আমার রাগ আর উঠিও না রুনা। আমি বুঝলাম রিহানের মানবাধিকতা মাটির সাথে মিশে গেছে। এবার আর সত্য চেপে রাখতে পারলাম না। বলেই দিলাম আমি সই করলেই হবে না, সব সম্পত্তি রোদুর নামে। রিহান থমকে গেল। কি? হ্যাঁ, আমি সব ওর নামে লিখে দিয়েছি। যবে থেকে তুমি আমার জোরাজুরি করছিলে, তার পরের দিনই উকিলের কাছে গিয়ে উল পাল্টেছি আমি। আর এমনভাবে উল করেছি যে রোদু সাবালক না হওয়া অবধি ওর সাইনের কিচ্ছুই হবে না। তুমি চাইলেও পারবে না ওর থেকে কিছু ছিনিয়ে নিতে। ভাগ্যিস করেছিলাম, না হলে তোমার মতো কুকুরের হাতে সব চলে যেত। আমার বাবার কষ্টের উপার্জন সব একটা কুকুর ভোগ করতো। রেহান রেগে আগুন হয়ে আমার গালে চড় মারল। আমি ছিটকে গেলাম। ও থেমে থাকেনি, এলোপাথারি লাথি মারল আমায়। তারপর বেরিয়ে গেল। আমার গায়ে ব্যথা দেওয়ার সময় ছিল না। ছেলের চিন্তায় ছুটতে শুরু করলাম। ফ্ল্যাটের কাছাকাছি এসে দেখলাম অনেক ভিড়। তার পরপরই দৃশ্য দেখে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমার ফ্ল্যাটটি দাউ দাউ করে জ্বলছে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। প্রথমে মাথায় আসে আমার ছেলেটার কথা। ও তো ঘুমিয়েছিল ঘরে। রিহান ওই লোককে পাঠিয়ে কি করলো? রিহানের তো অমানবিক। আমারও তো পুড়ে যাচ্ছে ভেবে ছুটি ভেতরে যাব। এর আগে সবাই ধরে বেঁধে আমায় আটকালো। ছোটাছুটি করো লাভ হলো না। একটা সময় দুনিয়া অন্ধকার করে আমি ঢলে পড়লাম মাটিতে। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালে, তখন ঝাপসা দৃষ্টি মেলে প্রথমেই দেখলাম রেহানের মুখ। ও ঝুঁকেছিল। ঘৃণায় ওর মুখের উপর থুথু ছুঁড়ে মারলো। ও খেপে গিয়ে আবারও আমার গলা চেপে ধরলো। সেকেন্ডের কয়েকের মধ্যেই ছেড়ে দিল। আমি কেঁদে ফেলাম। ঘৃণা নিয়ে বললাম, তুমি কি করে পারলে নিজের সন্তানকে মেরে ফেলতে? এভাবে ফ্ল্যাটে আগুন জ্বালিয়ে দিতে তোমার হাত কাঁপলো না? আমার ছেলেটা পড়ে গেল। রেহান প্রথমে ভুরু কুঁচকালো, পর মুহূর্তেই হাসলো। জানালো রোদু বেঁচে আছি, মরেনি। এতক্ষণে বাইরে দাঁড়িয়ে ছিল। বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। আমার প্রাণ যেন ফিরে এলো। হাতে লাগালো ক্যানেলা, ছুটিয়ে দৌড়ে যেতে চাইলো রেহান বাধা দিল। শক্ত কণ্ঠে বলো, রুদ্র মরেনি, কিন্তু এইবার মরবে যদি আমার কথা শুনে না চলো তো। আর তারপরেই জানালো আমাকে পাগল সেজে থাকতে হবে। একটা কথা স্বীকার করা যাবে না। যদি আমি কোনোদিন কাউকে বলতে যাই আমার সাথে কী কী ঘটেছে, কিংবা কেউ বুঝতে পারে আমি সুস্থ, সেদিনটাই হবে রোদুর শেষ দিন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম। এতে ওর কি লাভ? জিজ্ঞেস করলো। রিয়ান হাসলো। একদিন ওর যে হাসিতেই আমি প্রেম খুঁজে পেতাম, সেই হাসি আজ আমার কাছে মনে হলো বড় ভয়ঙ্কর। বিরোধিতা করার সাহস পেলাম না। চোখের সামনে আগুন জ্বলার দৃশ্য তখনও ভাসছে। যতবার ভাবছি আমার ছেলেটা ওখানে থাকলে কি হতো, ততবারই ভয়ে গলা শুকিয়ে আসছিল। এক কথায় রাজি হলাম, শুধু অনুরোধ করলাম আমার ছেলেটা যেন বেঁচে থাকে। ব্যাস, তারপরে মিথ্যে মিথ্যে পাগল জীবন শুরু হলো আমার। রেহান পাকা খেলোয়াড়। আমার কেবিনে থাকা নাচ মেয়েটিকে টাকা খাইয়ে রেখেছিল। আমার উপর সে নজর রাখবে, আমি কি করছি জানাবে। তাই সুযোগ ছিল না কাউকে কিছু বলার। আমার অসুস্থ খবরে বাবা দাদা ছুটে এলেন। বাবা কাঁদতেন, দাদা কাঁদতেন। আমার ছেলেটাও কাঁদতো আমার শোকে। কিন্তু আমি অসহায়। মুখ ফুটে বলতে না পারলেও চেষ্টা করতাম ওরা কিছু বুঝে নিক, বুঝুক আমি পাগল নই। নার্স মেয়েটি বুঝে ফেলে আমার চেষ্টা। রিহানকে আমার সামনে ফোন করে জানাই আমি ঠিকঠাক অভিনয় করছি না। আমি ভীত হয়ে যাই। সেদিন রাতে বাবা যখন রুদুকে নিয়ে আমায় দেখতে এলো, আমি সেদিন প্রথমবার কাঁচায় গিলাস মেরে আমার ছেলেটা মাথা ফাটালাম। গল গল করে রক্ত বেরালো সেখান থেকে। প্রমাণ হলো সবার কাছে, পাকাপোক্তভাবে ঘোষণা হলো আমি পাগল। ওই ঘটনা আরও একটি কাণ্ড ঘটলো। আগে যাও, একটু ছেলেটাকে দেখতে পারতাম, তাও শেষ।
আমার ছেলেটা আস্তে আস্তে কাঁদতো আমার কাছে আসার জন্য। বাবা দাদা সবাইকে অনুরোধ করতো। কষ্টে আমার বুকটা ফেটে যেত, কিন্তু ওর ভালোর জন্য ওর কাছে যেতে পারিনি। রিহান তো বুঝেই গেছিল ওর সম্পত্তি পাবে না, তাও কেন এমন করছিল সেই উত্তর তখনও অজানা। একদিন আমার পাগলামি রোদুকে আঘাত করা, অন্যদিকে রোদু আমার কাছে আসার জন্য কান্নাকাটি। বাবা দাদা দিশেহারা হয়ে সিদ্ধান্ত নিলেন আমাকে দূরে পাঠানোর। চট্টগ্রাম থেকে শিফট করলো ঢাকায় অ্যাসাইলমে, কারণ রোদুর স্কুলের কথা বলে ছুটে আসতো আমার কাছে। আমি ভাবলাম এবার আর রেহান আমাকে খুঁজে পাবে না, মুগ্ধ হয়েছি, কিন্তু হয়নি। একদিনের মাথায় গারদের সামনে এসে দাঁড়ালো রেহান, চোখে মুখে পৈশাসিক আনন্দ, যেন আমাকে এভাবে দেখে সে কত খুশি। আমাদের কণ্ঠে বলে, বেকারে তো কষ্ট পাচ্ছ, আর যদি সব কিছু ছেলেকে না দিয়ে আমাকে দিতে, তবে আর এত কিছু সহ্য করতে হতো না, ভালো থাকতে। এখন চালাকি আর অপরাধের শাস্তি ভোগ করো আমাকে ঠকানোর। পচে মরবে এখানে। যে ছেলেকে সব লিখে দিলে কলিজার টুকরো, সেই ছেলেকে মারার আগ অবধি দেখতেও পাবে না। এ তো কষ্ট কি সহ্য হয়? আহারে! আমি তখন বুঝলাম রেহান আসলে আমার কৃতকর্মের শাস্তি দিচ্ছে, আমাকে এভাবে আটকে রেখে বদলা নিচ্ছে আমার চালাকির। কিন্তু আমি একটা বিষয় বুঝিনি, রেহান কি রোদুর কাছে যায়নি, কিংবা বাবা দাদা এদের সাথেও ওকে কখনো দেখিনি। ওনারাও ওর কথা আমার সামনে বলেনি, বরং যতবার আমার সামনে আসতো বেশভূষা থাকতো সাহেবী, যেন হুট করে লটারি জিতেছে। রিহান আরও একটা কাজ করলো, এই অ্যাসাইলামে আমার উপর নজর রাখার জন্য একজনকে ঠিক করলো, যে সব খবর ওর কাছে পৌঁছে দেবে। আর সেই লোকটি হচ্ছে রফিক। সে যদি বিস্মিত হয়ে বলল, রফিক? হ্যাঁ, ও সব সময় আমার উপর নজর রাখতো, বিনিময়ে পেত মোটা অঙ্কের টাকা। বছরখানেক রেহান পরপর এলো, হুট করে আসা থেকে থেমে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়, বাবার বদলে আসতেই দাদা কাঁদতেন, আমাকে বলতেন সুস্থ হ, সবার অপেক্ষায় আছি। আমার সাথে দেখা করতে আসে সবার সঙ্গে রফিক আঠার মতো লেগে থাকতো। কেউ তো জানতোই না, তাই সন্দেহ করতো না, কিন্তু আমি জানতাম ওর উদ্দেশ্য, যাতে কাউকে কিছু না জানাতে পারি। তাই অনেক বছর পর একদিন হুট করে আমার ছেলেটা সামনে এসে দাঁড়ায়। আমি অবাক হয়ে দেখছিলাম কত বড় হয়ে গিয়েছে, একদম রেহানের মতো সুদর্শন প্রশস্ত, চোখ জুড়িয়ে গেছিল। কিন্তু আফসোস, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে পারিনি। খেয়াল করলাম রফিক আশেপাশে নেই। সেই সুযোগে যে একটু ওর মাথায় হাত বুলাতে ধরবো, অমনি শয়তানি এসে হাজার। আমি অসহায় হয়ে সেদিনও আঘাত করলাম আমার ছেলেটাকে। আমার ছেলে তো চলেই গেল, কিন্তু বুঝলো না তার মায়ের কলিজা ছিঁড়ে যাচ্ছিল কষ্টে। এরপর রোদু সপ্তাহে 3 দিন আসতো। রফিক আমাকে বারবার সাবধানী বানিয়ে দিত, রোদু যেন কিছু না বোঝে, এমন কিছু করবেন যাতে ওর আশা কমে যায়। আমি খুব চেষ্টা করতাম, হাতের কাছে যা পেতাম রোদুর গায়ে ছুড়তাম, তাও লাভ হতো না। ও আসতোই, দূর থেকে হলেও আমাকে দেখে যেত। আমার বুক ফেটে যেত, বিশ্বাস করো। একদিন রোদু আমার গারদের ভেতরে ঢুকলো। ছেলেটা বিষণ্ণ মুখ দেখে ক্লান্ত লাগছিল অভিনয় করতে। অনেক অনেক দিন পর আমার ছেলেটা আমাকে স্পর্শ করে এলো। আমিও যেন কতদিন ওকে ছুঁই না, মাতৃত্ব ফেসে গিয়ে ভুলে বসলাম সেই হুমকি। চেয়ে দেখলাম গারদের বাড়ি রফিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে। যখন হুঁশ ফিরল, কামড়ে ধরলো আমার কবজি, কিন্তু ধূর্ত রফিক ঠিক খবরটা পাচার করে দিল। রোদের সন্দেহ হলেও শেষ। ঠিক সেই রাতে রফিক আমার কাছে আসে, ফোনে একটা ভিডিও অন করে ধরলো আমার সামনে। ভিডিওটা দেখতেই আমার পা কেঁপে ওঠে, চোখ ঘোলা হয়ে যায়। আমার ছেলেটাকে রেহান লোক লাগিয়ে গুলি করিয়েছে। ছটফট করছিল রোদু, কত রক্ত ঝরছিল ওর হাত থেকে। ফেরতির বুক কেঁপে উঠল, মনে পড়লো সেই দৃশ্য। হ্যাঁ, রুদ্রই তো গুলি লেগেছিল, তার মানে ওটা বারবারই বাবার কাজ ছিল। ওর বাবা তাহলে মারেনি, বেঁচে আছেন, এমনও বাবা হয়। সেদিতির ভাবনা কাটলো আরুনার আওয়াজে। রফিক আমাকে বলো, দেখেছেন আপনার আজকে ভুলের জন্য আপনার ছেলে কি শাস্তিটা না পেল? এবারে গুলি হাতে লেগেছে, পরে এবার কিন্তু বুকে লাগবে। আমি হাউমাউ করে কেঁদে অনুরোধ করলাম, আমার ছেলেকে কিছু করো না। রফিক পাত্তা দিয়ে চলে গেল। কিন্তু পরের দিন ছেলেটা আবারও এলো, ছোট্ট রোদুর মতো আমাকে দেখালো ব্যথা পেয়েছে। আমার বুক ছেড়ে দুখণ্ড রূপ নেয়, কিন্তু আগের দিনের ভুল আমি করবই না, তাই ওর ব্যথা জায়গাতেই ঘাম মুছে দিলাম। আমার ছেলেটা কি আত্মনাটিনে করেছিল তখন, খুব ব্যথা পেয়েছিল আমি জানি, জানি আমি। আরুনা কান্নায় ভেঙে পড়লেন আবারও। এ তো কষ্ট নিজের ভেতরে লুকিয়ে
এত কষ্ট নিজের ভিতর লুকিয়ে রেখেছিলেন মা। শান্ত ভেজা মোলায়েম একটা স্বর শুনে তড়িৎ গতিতে মাথা তুললেন অরুণা। চোখের সামনে একটি পরিচিত অনাকাঙ্ক্ষিত মুখ দেখে চোখ যেন বেরিয়ে এলো, ঠোঁট দুটো আলাদা হয়ে এলো বিস্ময়ে। অস্পষ্ট স্বরে ডাকলেন, রোদু।